আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। কিছুটা কমেছে বন্যার পানি, তবে বিভিন্ন জেলায় এখনো ডুবে আছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে। ফেনীতে এখনো ডুবে আছে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা, বন্ধ আছে সড়ক যোগাযোগ। নোয়াখালীতে পানিবন্দী আছে ২০ লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। কুমিল্লায় গোমতী নদীর বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষের ঘরবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এবং ফেনীতে যে হারে পানি আছে, আমরা সমস্ত ফেনী জেলার মানুষ সবই এই আপনার পানিবন্দিতে আছি, কিন্তু এসব করতে গেলে কয়েক হাজার কোটি টাকার আপনার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ খানায় কষ্ট করতেছে, পানিতে কষ্ট করছে, বিশুদ্ধ পানি পেতেছে না, রান্না করার কোনো গ্যাস পেতেছে না, বিদ্যুৎ পেতেছে না, সব কিছু থেকেই এই সমস্ত ডাক্তারপাড়া এবং পুরো ফেনী জেলার মানুষ বঞ্চিত আছে। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে জেলার মাইজদি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, মাইজদিতে বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, এবং কতগুলো গ্রাম এখনো প্লাবিত রয়েছে এবং ত্রাণ তৎপরতার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনাকে বলে রাখি যে আমি যদি নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি বলে রাখি, আমরা কিন্তু গতকাল থেকে কিন্তু নোয়াখালীতে অবস্থান করছি। নোয়াখালীর যে সদর রয়েছে, সদরের আশপাশে যে ইউনিয়নগুলো রয়েছে, বিশেষ করে জয়কৃষ্ণপুর ইউনিয়ন সহ অন্যান্য যে সকল ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু এখনও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। বিশেষ করে যে নোয়াখালীর যে সদর যে জায়গাটি রয়েছে, সদরে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখানে পানিটা কিন্তু কমেছে। আর এখানের যেই আশপাশের যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলো মূলত এখনও মানুষ পানিবন্দী। তারা কিন্তু আশ্রয় নিয়েছেন কিন্তু এই যে সদর যে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে এখন যে জিনিসটি হলো মূল সমস্যাটি কিন্তু দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে ত্রাণ তৎপরতার অনেকে, কারণ গ্রামে যারা পানিবন্দী হয়েছেন এখান থেকে কিন্তু কোনো প্রকার গ্রামের যেই ভিতর অংশে যাওয়ার কোনো প্রকার যাতায়াত ব্যবস্থা নেই। জানেন যে এখানে কোনো বেশিরভাগ নদী না থাকে, কিন্তু নৌকার যে স্বল্পলতা, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে কিন্তু যারাই ত্রাণ নিয়ে আসছেন তারা কিন্তু সেখানে কিন্তু যে গ্রাম অঞ্চলে কিন্তু তারা পৌঁছাতে পারছেন না। ফলে কিন্তু গ্রাম থেকে লোকজন কিন্তু যেই নোয়াখালী যে সদর রয়েছে, সেই সদর আছে। আমরা এখানে দেখছি যে এখানে কিন্তু ত্রাণের যে এখানে কিন্তু তারা অনেকে ত্রাণ নিতে এসেছেন, কারণ বলে রাখি যে জাতীয়বাদী কৃষক দলের পক্ষ থেকে কিন্তু আজকে এখানে ত্রাণ কিন্তু বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এছাড়াও যে বিভিন্ন যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটি সংগঠন কিন্তু তাদের যে সাধ্য মতো কিন্তু ত্রাণ বিতরিত। আমরা কিন্তু সবার সাথে কিন্তু যারা গ্রামের ছিল তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছেন যে এখন যে সংকটটি দেখা দিয়েছে, যে পানি কমার সাথে সাথে কিন্তু অনেক ধরনের যে সবচেয়ে বেশি সংকট বিশুদ্ধ যে খাবার পানি, সে বিশুদ্ধ খাবার পানি কিন্তু সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যে কারণ অনেক জায়গায় কিন্তু এখনো যে ত্রাণ কিন্তু পৌঁছায়নি, কারণ যারা যেটি বলছেন যে যাতায়াতের স্বল্পতার কারণে সেই সব রিমোট অঞ্চলে কিন্তু ত্রাণ না যাওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু পানিবন্দী হয়ে কিন্তু মানবতার জীবনযাপন করছে। তো বলা যায় যে গতকাল থেকে কিন্তু নোয়াখালীতে যে বৃষ্টি হয়েছিল, শুরুতে কিন্তু বন্যার পানি কিছুটা কমলো, বৃষ্টির সাথে সাথে কিন্তু পানির প্রবণতা আরও বাড়ছে। তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন আমাদের আরেক সহকর্মী সাদ্দাম হোসেন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ্দাম, বন্যার পানি কমতে থাকা এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, সে পানিতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের প্রায় 5টি ইউনিয়ন কিন্তু প্লাবিত ছিল। এখন আজকে পর্যন্ত টানা 2 দিন বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি কমতে শুরু করেছে, এবং এই উপজেলায় কিন্তু 11টি আশ্রয় কেন্দ্র করেছিলেন উপজেলা প্রশাসন, এবং এই 11টি আশ্রয় কেন্দ্রে কিন্তু 1500 পানিবন্দী পরিবার ঠাঁই পায়, এবং সেখানে কিন্তু তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং দল মত নির্বিশেষে সবাইকে কিন্তু তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন, শুকনো খাবার সহ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত আজকেও যদি বৃষ্টি না হয়, তাহলে কিন্তু একেবারে পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। পাশাপাশি আগরতলা যে স্থলবন্দর রয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেটি বন্ধ রয়েছে, যেহেতু এখানকার একটি নির্মাণাধীন সেতু আর পাশে একটি বিকল্প ব্রিজ ছিল, সেটি ভেঙে গেছে। তবে আমি ইমিগ্রেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে 2 দেশের যাত্রী পারাপার, বাংলাদেশ এবং ভারতের যে যাত্রী পারাপার রয়েছে, সেটি হয়তো আজকে বিকেলের মধ্যে শুরু হতে পারে। আরেকটি বিষয় বলি যে বন্যার পানি চলে যাওয়ার পরে যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত
ছিল, পানির তোর ছিল বেশি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে এবং ক্ষয়ক্ষতির চিহ্ন কিন্তু এখনো দৃশ্যমান রয়েছে। তো মাহবুবা, আমরা বলতে পারি যে আসলে বৃষ্টি না হলে আশা করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পরিস্থিতি দিনের দিন উন্নত হবে। তবে এখানকার কৃষি কিংবা যারা মৎস্যজীবী ছিলেন তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো মাহবুবা, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছায় বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল ৮টার দিকে এই জলকপাট খুলে দেওয়া হয়। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। জেলা প্রশাসক জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছেছে। বাঁধের ঝুঁকি এড়াতে এবং রুল কার্ভ অনুসরণ করে হ্রদের পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। প্রতি বছর এভাবেই পানি ছাড়া হয় বলেও জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, হ্রদ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ৫টি ইউনিটের সবগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদন চলছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, বাঁধের জলকপাট খুলে দেওয়ার পর এলাকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, প্রতি বছরেই কিন্তু কাপ্তাই লেকের পানি যখন ১০৮ ফিট অতিক্রম করে তখন কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে ৬ ইঞ্চি করে খোলা হয় এবং পরবর্তীতে কাপ্তাই পানি বৃদ্ধির সাথে সাথে এই জলকপাটের মাত্রাও বাড়া হয়। এখানে আমরা গতকালকে থেকে দেখলাম যে এই বিষয়টা নিয়ে গতকালকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। অথচ এই পানি যখন ছাড়া হয় তখন চট্টগ্রামের ৩টি উপজেলা রাঙ্গুনিয়া, রাউজান এবং বোয়ালখালী উপজেলার আবাস দেখা যায়। তবে সেটি খুব বেশি ক্ষতিকর না। এখানে গতকালকে থেকে আমরা জনমনে যে একটি আতঙ্ক দেখা দিয়েছে, সেই আতঙ্কিত না হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এই জলকপাট করে দেওয়ার ফলে চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং বোয়ালখালী উপজেলার উপর দিয়ে কিছুটা পানি বন্যার মতো সৃষ্টি হবে। তবে এটা খুব বেশি ক্ষতিকর হবে না। প্রতি বছরেই কিন্তু এই কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পেলে এই জলকপাট খোলা হয়। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে। বন্যা দুর্গত এলাকায় সহায়তা করতে মোট ৫০ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ব্যায়ামাগারে শুরু হয়েছে ত্রাণ সংগ্রহের কাজ। বন্যা কবলিতদের সহায়তায় দেওয়া ত্রাণ সামগ্রীতে টিএসসি পূর্ণ হয়ে গেছে, তাই স্থান সংকুলান না হওয়ায় আজ ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে খেলার মাঠ থেকে। গতকাল থেকেই বন্যার্তদের সহায়তা দিতে আসা মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুর্গত এলাকায় চলমান উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণের পাশাপাশি অন্তত ৪ লাখ মানুষের জন্য একসঙ্গে গণরান্নার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার নগদ ১,৮৬,৪৮,০০০ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪৯,৮৫,০০০ টাকা সংগ্রহ করা হয়েছে। আজকে এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে ১,৮৬,৪৮,০০০ টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে ৪৯,৫০,০০০ টাকা। যেসব স্পট আসলে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে সেই সব স্পট আমরা রান্না করার চেষ্টা করব অন্তত ৪ লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি। সেজন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনিয়নদের সাথে আমরা মিটিং করছি এবং সেই পরিকল্পনা সাজাচ্ছি। এবার অন্যান্য প্রসঙ্গ। রোহিঙ্গা সংকটের ৭ বছর পার হলেও এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। কার্যক্রমটি মুখ থুবড়ে পড়ায় আশ্রয় শিবিরগুলোতে অপরাধ প্রবণতা বাড়ছে। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত শুরু হলে কয়েক লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের টেকনাফ থেকে শাহিন শাহর তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। ২০১৭ সালে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়। জান্তা সরকারের দমন পীড়নের শিকার হয়ে প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ২৫শে আগস্ট থেকে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের কক্সবাজারের টেকনাফ ও উখিয়াতে ৩৩টি শিবিরে আশ্রয় দেয়া হয়।
তৎকালীন সরকার ও মিয়ানমার সরকারের প্রতিনিধি দল প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে 2 দেশ সফর করে, কিন্তু নানা দেন দরবার করেও একজন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেনি সরকার। নিরাপদ পরিবেশ তৈরি হলে স্বদেশে ফিরতে চান রোহিঙ্গারা। 7 বছর আগে অলরেডি ক্যাম্পের মাঝে বাংলাদেশের মাঝে তার আমার খাবার লাগছিল আপনারা, কিন্তু আমার কোনো যাইবার ইচ্ছা এখন বিভিন্ন ধরনের মারা আমাকে চলে এলে দিল্লি আরো রোহিঙ্গা ভাই বুঝে আছে, এখন তারারও কি নেই, শান্তি নেই। তারার মাধ্যমে আজ সিদ্ধান্ত দিয়ে আল্লাহ বলি আর প্রত্যাবাসনগুলো এখন আর বাবা চিন্তা নেই। এদিকে রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রায়ই ঘটছে হত্যা, অপহরণের মতো গুরুতর অপরাধ। দ্রুত প্রত্যাবাসন দাবি করলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। রোহিঙ্গা আসার পর থেকেই কিন্তু এই অপহরণ এটা শুরু হয়েছে। এখানে বিশেষ করে রোহিঙ্গারা জড়িত, এখানে আমার স্থানীয় কিছু লোকজন এখানে জড়িত আছে। আজকে কালকে রোহিঙ্গা জাতি মায়ানমার চলে যেতে হবে, আমাদের দেশে আমাদেরকে অবশ্যই যেতে হবে, না হলে আমাদের এখানে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করাটা কঠিন হয়ে যাবে বলে মনে করছি। বিপুল রোহিঙ্গার চাপে প্রায়ই আইন শৃঙ্খলার অবনতি ঘটে বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা। অপহরণের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তারের জন্য সারাশি পুলিশি অভিযান আমাদের অব্যাহত আছে। এখানকার যে রোহিঙ্গা এবং পোস্ট কমিউনিটি যারা আছে তারা একাকার হয়ে এই কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করার সুযোগ পেয়েছি এবং সুযোগ হয়েছে। আমরা প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে আসবো শীঘ্রই। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানালেন ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা। অন্তত কিছু লোক যাওয়া শুরু করবে, সেটিও আমরা খুব পজিটিভলি নিয়েছিলাম যে অন্তত মানে একজন হলেও যাক, এটা একটু প্রতীকী হলেও হোক, কিন্তু সেটিও শেষ পর্যন্ত আসলে হওয়া সম্ভব হয়নি। সরকারি তথ্য মতে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে। রেজওয়ান শরীফ, RTV। টানা 1 মাস 7 দিন বন্ধ থাকার পর চালু হলো গণপরিবহন মেট্রো রেল। সকাল 7:10 থেকে মেট্রো রেল চলাচল শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে আগুন দেয় ও ব্যাপক ভাঙচুর করে। এ কারণে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন বন্ধ রয়েছে। দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আরও 1 বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অনেকদিন পর মেট্রো রেল চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকায় রাজধানীতে তীব্র যানজট দেখা দেয়। চালু হওয়ায় স্বস্তি ফিরেছে উত্তরা থেকে মতিঝিলগামী যাত্রীদের মধ্যে। সকাল 10:15টায় উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করবেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দর্শক, মেট্রো রেল চলাচলের সর্বশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, মেট্রো রেল তো আজ সকাল থেকে চালু হয়েছে, তো সেটি কি আগের সময়সূচি অনুযায়ী চলছে কিনা জানাবেন। আর এর সাথে জানতে চাইবো যে অনেকদিন বন্ধ থাকার পর মেট্রো রেল চলছে, এ নিয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আমরা কিন্তু এই মুহূর্তে মেট্রো রেলের ভেতরেই রয়েছি এবং আমরা মেট্রো রেলের ভেতরে আসলে আমাদের সঙ্গে রয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির, তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা এখন আগারগাঁও থেকে সচিবালয় স্টেশন দিকে যাচ্ছি। আমরা এর আগে যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং তাদের মধ্যে যেই প্রকারের আনন্দ মেট্রো রেল খুলে দেওয়ার কারণে যে আনন্দটা তাদের মধ্যে দেখতে পেয়েছে, এটা আসলে চোখে পড়ার মতো। সবাই বলছেন যে তাদের আসলে যে বাসে তাদের গণপরিবহনে যে যানজটটা তৈরি হতো, দীর্ঘ সময় লেগে যেত অফিসে যেতে, সেটা এখন আর তাদের লাগবে না আশা করছেন। কিন্তু অন্যদিকে কিন্তু দুটি স্টেশন সর্বমোট মিরপুর 10 এবং কাজীপাড়ায় দুটি স্টেশনে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় আন্দোলনের সময়, যার কারণে কিন্তু সেই দুটি স্টেশন এখনও বন্ধ হয়েছে, এখনও কোনো ধরনের কার্যক্রম সেখানে চালু হয়নি। আমরা কিছুক্ষণ আগে উপদেষ্টার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আজকে তিনি বৈঠক করবেন এবং বৈঠকের পরবর্তী আসলে তিনি বলতে পারবেন আসলে একটা অ্যাসেসমেন্ট তিনি করতে চাচ্ছেন যে কত দ্রুত সময়ের মধ্যে এটা খুলে দেওয়া সম্ভব হবে, সেটা কিন্তু তিনি আমাদেরকে পরে জানাবেন। মাহবুবা, এই ছিল মেট্রো রেল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের বিষয়ে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ
খালিদ হোসেন জানিয়েছেন, সাবেক পাটমন্ত্রী গ্রেপ্তার এড়াতে তার স্ত্রীর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। গত বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা হয়েছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবকিশিলয় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় খালা রিনা বাদী হয়ে মামলাটি করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত আবু সাইদ কিংবা মুগ্ধের নাম ছড়িয়ে গেছে দেশে বিদেশে, অথচ একই আন্দোলনে নিহত অনেকের নাম পরিচয় জানে না অনেক মানুষ। এদের একজন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুসা এলাকার আয়াতুল্লাহ। গত 5 আগস্ট গাজীপুরের মৌচাক এলাকায় আনসার সদস্যদের গুলিতে নিহত হয় সে। ঘটনার 20 দিন পার হলেও হতদরিদ্র পরিবারটির শোকের যেন শেষ নেই। সুনামগঞ্জ থেকে শহীদ নূরের প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। আহাজারি যেন থামছেই না ছাত্র জনতার আন্দোলনে শহীদ আয়াতুল্লাহর মায়ের। প্রতিবেশীরাও তার কান্না থামাতে এসে ফিরছেন অশ্রুসিক্ত নয়নে। হতদরিদ্র পরিবারের মেধাবী ছেলের অকাল প্রয়াণে শোকে কাতর স্বজনরাও। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুসা এলাকার সিরাজুল ইসলামের ছোট ছেলে আয়াতুল্লাহ। সে গাজীপুরের মৌচাক এলাকায় বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। পাশাপাশি নিজের খরচ জোগাতে একটি টেক্সটাইল মিলেও কাজ করত। অন্য দিনের মতো 5 আগস্ট আন্দোলনে গিয়ে নিখোঁজ হয় আয়াতুল্লাহ। এর 11 দিন পর তার মরদেহ শনাক্ত হয় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। 5 আগস্ট এই আনসার বিডিবি একাডেমির দিকে আমরা যাই, আর যাওয়া মাত্র সেখানে গুলি বর্ষণ হয়, আনসার বাহিনীরা গুলি করে। আর সেখান থেকেই শত্রুভঙ্গ হয়ে গিয়েছিল। সেখান থেকে আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। অতি আদরের মেধাবী সন্তানটি হারিয়ে শোকে কাতর পুরো পরিবার। দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। আমার ভাইরে ওরা নির্মমভাবে হত্যা করেছে, দেশের জন্য যুদ্ধ করছে, তাতে আমাদের দুঃখ নাই, কিন্তু আমার ভাইরে এমনি যে হত্যা করছে তার বিচার চাই আমি সরকারের কাছে। ইসলাম ধর্মের মধ্যে তো গেছে, এর বিচারটা দিয়ে আমরা চাই। ওই উপার্জন থেকে বঞ্চিত হয়ে গেছি। এখন আমার এই পরিবার নিয়ে আমি খুব সমস্যায়। সদা হাসি খুশি আয়াতুল্লাহর স্বপ্ন ছিল একজন আলেম হওয়ার। ছেলেটির অকাল প্রয়াণে হতবিহ্বল এলাকাবাসীও। সে আমাদের গর্ব, হাওর অঞ্চলের অহংকার। দিনের রাস্তায় সবসময় থাকতো, দিনের জন্য কান্ত। আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে ভালো কিছু অনুদান পাচ্ছি না। এই অবস্থায় আয়াতুল্লাহর পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সর্বোচ্চ পরিমাণ আমরা সহযোগিতা করার চেষ্টা করব, তিনি যাতে ভালোভাবে চলতে পারেন। বৈষম্যহীন সমাজ গঠনে আয়াতুল্লাহর আত্মত্যাগ সার্থক হবে, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, RTV। এদিকে মা বাবার স্বপ্ন ছিল বড় ইমাম হবে ছেলে, কিন্তু বুলেটের আঘাতে ধূলিসাৎ হয়ে গেছে সেই স্বপ্ন। গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল মামুনের পরিবারে চলছে শোকের মাতম। তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও স্বীকৃতির দাবি পরিবার ও স্থানীয়দের। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। 3 ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয়। 20 বছর বয়সী আব্দুল্লাহ পড়াশোনা করতেন মাদ্রাসায়। বাবা মায়ের স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে ইমাম বানানো, তবে সেই স্বপ্ন এখন শুধুই স্বপ্ন হয়ে থাকলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের দাবিতে গেল 4 আগস্ট গাজীপুরের শফিপুর এলাকায় মিছিলে যোগ দেয় আব্দুল্লাহ। মিছিলটি আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে সেখানে আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন অনেক ছাত্র জনতা। এই ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি আব্দুল্লাহর। পরের দিন সকালে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় তার লাশ। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। সন্তানের শত্রুরা শেষ করছে, আমি রাষ্ট্রের মর্যাদা চাই, সম্মান চাই, আরো যে শত্রুকে বিচার চাই। না আমার সন্তান আর মা ডাকবো কই থেকে, মা ডাকা তো শুনবো না, আমি শুনি না আজকে কয়দিন ধরে। আর আমার ভাইয়ের বুকটাকে ঝাঁঝরা করে ফেলছে, আমার ভাইয়ের হাঁটুটাকে ঝাঁঝরা করে ফেলছে, কোমরটা শেষ করে ফেলছে। আমার ভাইকে অনেক কষ্ট করে মারছে ওরা। আবার লাস্টে ওরা আমার ভাইকে লাস্টে সদরের সিঁড়ির সামনে ফেলে রাখছে, হসপিটালও নিয়ে যায় নাই। আর কোনোদিন আসবে না, আর কোনোদিন ডাকবে না, বলবে না যে আপু গেটটা খোলো। যাদের একটা ভাই বা একটা বোন তারা বোঝে কেমন লাগে এক ভাই আসলে ওই যন্ত্রণা আসলে যার যায় সেই বোঝে, আর কেউ বুঝতে পারবে না।
এই হত্যার ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি স্থানীয়দের। প্রত্যেকটা শহীদের আমরা সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা চাই এবং তাদের ফ্যামিলির একটা ভালো মন্দ দেখার জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই। যারা এর সাথে জড়িত আছে এদের প্রত্যেকটা, আর বিশেষ করে বলতে আনসার একাডেমির যারা সদস্য ছিল 4 আগস্টে সবার এটা বিচার আওতায় নিয়ে আসুক। এটা নিঃসংগভাবে নিরবধ যে হত্যা করেছে আমরা এর বিচার চাই, সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই আমরা। আব্দুল্লাহ আল মামুন সহ সকল শহীদদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। জুবায়ের রাজিন, RTV। স্থবির হয়ে পড়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিদ্যালয় স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। উপজেলার 50,000 শিক্ষার্থীর জন্য 40 বছর আগে স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপন করা হয়। তবে প্রচারণার অভাব ও নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি। সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা স্বাস্থ্য কর্মকর্তা। নীলফামারীর সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠুর, তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। শিল্প, কৃষি ও শিক্ষায় সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর উপজেলা। বৃহৎ জনগোষ্ঠীর ছেলেমেয়েদের জন্য প্রায় 40 বছর আগে স্থাপন করা হয় বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র। শুরুর দিকে কিছুটা কার্যকর থাকলেও বর্তমানে নানা সীমাবদ্ধতায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে 73টি, মাধ্যমিক পর্যায়ে 40টি ও মাদ্রাসার সংখ্যা 16টি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে প্রায় 50,000। তাদের অধিকাংশই জানে না স্বাস্থ্য কেন্দ্রের কথা, ফলে রোগীর অভাবে সারাদিন অলস সময় কাটে কর্মরতদের। যদি এই ব্যাপারে প্রচারণা করা হয় তাহলে আমরা অবশ্যই এই বিষয় সম্পর্কে জানতে পারবো, আমরা নিজে যাই সেবা নিতে পারবো। আমাদের স্কুলে যে নিম্নবিত্ত শ্রেণীর অনেক শিক্ষার্থী আছে যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না, কিন্তু তারা যদি সেই ব্যাপারে জানতো তাহলে সেখানে যে চিকিৎসা নিয়ে উপকৃত হতো। তারা আসেনও না, তারা কোনো ভিজিট করেন না, আমাদের বাচ্চারাও জানে না সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে। যেহেতু সরকার এখানে করে পার্টিসিপেট করে, সুতরাং আমাদেরকে মানে সকল প্রতিষ্ঠানকে এখানে অংশগ্রহণ করা দরকার। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান সহ প্রচারে জোর দেওয়ার কথা জানান এক চিকিৎসক। আমরা নিয়মিত স্কুল ভিজিটে যাই, পাশাপাশি আমাদের সিভিল সার্জন অফিস থেকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন প্রোগ্রামগুলোতে, উপজেলার বিভিন্ন প্রোগ্রামগুলো থেকে আমাদেরকে যাওয়া হয় এবং সেখানেও আমরা সবাইকে বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে জানাই। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথা বললেন জেলা সিভিল সার্জন। আমি আসার পরে একজন ডাক্তার ছিল, আমি একজন অন্য জায়গা থেকে ডাক্তার নিয়ে চালাচ্ছি। ওই ডাক্তার বেশ মহিলা ডাক্তার রুবাইয়ার, সে সিনসিয়ারলি ভিজিট করে রোগী দেখে এবং আমিও কয়েকবার ভিজিট করেছি, দেখছি মোটামুটি তাদের খাতাপত্র দেখছি, মাস মাস রিপোর্ট দেয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি এই উদ্যোগের যথাযথ বাস্তবায়ন চায় এলাকাবাসী। রেজওয়ান শরীফ, RTV। ত্রিপুরার সাম্প্রতিক বন্যায় আনুমানিক 15,000 কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 21,200 কোটি টাকারও বেশি। বন্যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে বিপুল সংখ্যক অবকাঠামো, কৃষি ও অন্যান্য সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বার্তা সংস্থা PTI জানায়, গেল 19 আগস্ট থেকে ত্রিপুরায় বন্যার কারণে অন্তত 24 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন 1,28,000 মানুষ। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত মূল্যায়নের পরে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করেছেন তিনি। তৃতীয় টেস্টের আগেই সাকিব আল হাসানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বিসিবিতে সাংবাদিকদের একথা জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, এখনও লিগ্যাল নোটিশ হাতে পায়নি বিসিবি, তাই আপাতত তার খেলায় কোনো বাধা নেই। এদিকে সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেয়া ও দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বলে জানান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 22 আগস্ট সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার জেরে এই নোটিশ পাঠান আইনজীবী সজিব আল মাহমুদ। এর আগে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে গুলিতে গার্মেন্টস কর্মী রুবেলের মৃত্যুতে সাকিবকে আসামি করা হয়। সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 156 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।